হ্যালো 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 এখানটায় বসি আমরা, খুব সুন্দর লাগলো, এটা আমি কোনোদিন আসিনি। হ্যালো হ্যালো, হ্যাঁ ওকে ওকে, দেখে নাও। হ্যাঁ মানে নতুন করে তো আর কিছু বলার নেই যে আমাদের সঙ্গে আজকে ফাল্গুনিদা বসে আছেন। মানে এটা কি বলবে, এই না এই উপস্থাপনাটা আমার ঠিক অদ্ভুত লাগে কিছু সময়, কারণ চেনা বামনের পড়তে লাগে না। এবার তুমি কেমন আছো? কদিন খুবই খারাপ ছিলাম গরমে, আর বৃষ্টি ফৃষ্টি হয়ে গিয়ে বেশ আরাম কমফোর্টেবল অ্যাটমসফিয়ারে আসি। প্রায় 12 ডিগ্রি টেম্পারেচার হ্যাঁ নেমে গেছে, খুব ভালো আছি। এইবার হচ্ছে যে তোমার কাছে ওরকমভাবে প্রশ্ন উত্তর নয়, আসলে এতদিনের এক্সপিরিয়েন্স তোমার যদি একটুখানি নিতে পারি ওখান থেকে, মানে সেই পুরোনো দিন আর আজ। আচ্ছা একটা জিনিস আগে বলো তো, আমি পড়ছিলাম তুমি কি সিএসসিতে ছিলে? সেটা অনেক বছর চাকরি করেছো? করতে করতেই নাটক, করতে করতেই নাটক। সিএসসি থেকে, হ্যাঁ সিএসসি করতে করতেই নাটক, এবং সিএসসি ওই নাটকেই আমার বলতে গেলে প্রায় হাতে খড়ি। ওকে। এবার নাটক করতে করতে তুমি কখনো এরকম ভাবোনি তো যে ছবিতে কাজ করবো বা? না না না, এটা কোনোদিন মাথায় আসেনি? আমাদের এ ধরনের কোনো ইয়ে ছিল না, অ্যাসপিরেশন ছিল না। কারণ এখনকার সবার যেটা মাথায় আসে যে একটু নাটক করতে এখন যারা নাটকে আসে তারা মোস্ট অফ দেম, সবার কথা বলছি না, খুব কিছু রেয়ার ব্যতিক্রম আছে, মোস্ট অফ দেম হচ্ছে এখান থেকে আমি টেলিভিশনে যাব, তারপর যদি পাই সিনেমায় যাব, এরকম। এবার আমাকে এই অনেকের সাথে কথা হয়েছে, ডেডিকেশনে একটা ডিফারেন্স বলেছেন সবাই যারা সিনিয়র পুরনো, যে আগের যে ডেডিকেশন সজল সেইটা কোথাও সবার নয় কিন্তু অভাব। তুমি কিভাবে দেখছো, মানে কি দেখলে? না আমি সেটা দেখছি না, ডেডিকেশনের অভাব দেখছি না, আমরা আসলে বোকা ছিলাম, আমাদের কোনো ফোকাস ছিল না। আজকালকার ছেলেরা অত্যন্ত ফোকাস, ছেলে মেয়ে দে আর ভেরি ফোকাসড, তারা যে কাজটা করতে এসছে তারা জানে সেটা যে কী করতে হবে। আমি যেমন রাসবিহারীর মোড়ে পড়ে এপারে আর কলকাতা আছে এটাই আমি জানতাম না, কারণ আমি উত্তর কলকাতায় বর্ন অ্যান্ড ব্রট আপ। তারপরে আমার কর্মক্ষেত্রটাই হয়ে গেল টালিগঞ্জ, তারপরে এরকম আর কি। তো শুধু আমি তো নিন্দে করবো না, এটা ভালো, হ্যাঁ নিন্দে তো জায়গায় নেই, এই জিনিসটা দরকার, এটা তৈরি হয়ে এসছে, এটা খুব দরকার। এটা তো ছেলে খেলা নয়, এটা একটা রীতিমতো প্রফেশন। প্রফেশনে আসতে গেলে প্রফেশনের মতো তৈরি হয়ে আসছে। এবার সেই তৈরি হওয়ার জায়গায় তুমি ধরো এই যে নাটক তো ভিত এখনো তো তাই, মানে এটা তো কোনোদিন পাল্টাবে না। হ্যাঁ তার কারণ দুটো, এক হচ্ছে আমি বলছি না যে নাটক করলেই ভিত পাল্টে যাবে তা নয়, কিন্তু নাটক ছাড়া কে নতুন অভিনেতাকে এত সময় দেবে তৈরি হওয়ার জন্য? কারণ আমরা এখানে যারা কাজ করতে যাই টেলিভিশন বা সিনেমাতে, তাদের একটা টাইম বাউন্ড জব আছে, যে সারাদিনের মধ্যে এত ফুট তুলতে হবে কি এতগুলো রিল তুলতে হবে। তো তখন আর তোমাকে শিখিয়ে পড়িয়ে নেওয়ার সময় কারণ নেই, কাজে তুমি তৈরি হয়ে এসো এখানে, একদম মানে তৈরি হওয়া প্যাকেজ নিয়ে এসো, প্যাকেজ নিয়ে এসো। কারণ একটা সময় খুব বিরোধিতা ছিল, একটু মজার কথাই বলি, একটা সময় বিরোধিতা ছিল, বলতো যে তোমরা, আমি যেহেতু থিয়েটার করি আমি খালি বলতো আমাকে আজকে রিহার্সাল আছে, আজকে আমার শো আছে, আমি চলে যাবো। হ্যাঁ সত্যি এই থিয়েটারের লোকেদের নিয়ে বড় বিপদ, মানে তুমি তাহলে আমার বউকেও একটা ফেস করতে হচ্ছে, আমাকেও ফেস করতে হচ্ছে। আমাকে বলেছিল যে এরকম এত, ভাই কিছু করার নেই, এই থিয়েটারটা আছে বলে কিন্তু তোমাদের সাপ্লাই লাইনটা চালু আছে, থিয়েটারটা বন্ধ হয়ে গেলে তোমাদের সাপ্লাই লাইন বন্ধ হয়ে যাবে। আর আমার বউকে বলছিল একটা করুন, যে কোনো, আচ্ছা হয় থিয়েটার করুন নয় ক্যামেরা অ্যাক্টিং করুন। বললো না আমি থিয়েটারও করবো, ক্যামেরা অ্যাক্টিংও করবো, সংসারও করবো, সবই করবো। এটা সত্যি, এটা খুব ইন্টারেস্টিং, মানে এটা নিয়ে আমি ভেবেছিলাম কথাই বলবো, যে তোমার বাড়িতে এমন একটা সিচুয়েশন সবাই অভিনেতা, তো সেই নিয়ে কোনো মজার কাণ্ড ঘটে কখনো বা ঘটেছে? মানে ধরো একদিন তুমি একটা কিছু শুরু করলে মজা করে, অভিনয় পুরোটাই, হ্যাঁ সেটা আরেকজন ক্যাচ করে নিল, কন্টিনিউ করলো, তারপরে তো আবির দাও করলো বিষয়টা, এরকম কিছু একটা হয়েছে কখনো? না অ্যাকচুয়ালি আবির প্রথম থেকে শুরু করছে যে ফিল্ডটা, সে ফিল্ডটা এত হাই, ওর পক্ষে ব্যস্ততার কারণে আমাদের সঙ্গে যুক্ত থাকা সম্ভব না। হ্যাঁ কিন্তু ওই কোভিড আমাদের একটা খুব সুন্দর সুযোগ করে দিয়েছিল। কোভিডের সময় প্রডিউসার সুশান্ত আমাকে ফোন করে বললো যে আমরা একটা টেলিফিল্ম করব, তখন কেউ বেরোচ্ছে না, সমস্ত বন্ধ, লকআউট চলছে, তো লকডাউন লকডাউন চলছে, তো আমি তোমাদের 3 জনকেই আমাদের আরও আছে তোমাদের পোর্শনটা শ্যুট করবে কে? বলো না তোমরা নিজেরাই শ্যুট করে পাঠিয়ে দেবে, আমরা সে আচ্ছা ঠিক আছে ভেরি গুড।
তা তিনজন আবির তার অভিনয় করবে না, বললাম তুই তাহলে ক্যামেরাটা কর। আবির ক্যামেরা করতো, আমি আর ওর মা শুট করতাম। বেশ মজা হতো, মানে বাবা আজকে কালকের কল টাইম হচ্ছে সকাল 9টা, কল টাইম দিত আর কি। লাঞ্চ ব্রেক হতো, নিজেরাই নিজেদের মতো সব ডিক্লেয়ার করে এসব করতাম টরতাম। সেই ছবি মানে কোথায় বেরোলো শেষে? এটা জি বাংলা, জি বাংলাতে বেরিয়েছিল, এটা দেখা হয়নি। ওকে, বাহ বাহ। ওটা নামই ছিল বোধহয় কি লকডাউন না কি নাম ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই পিরিয়ডটা নিয়ে সত্যি ওই ফেজটা আমাদের ওই সময়। এবং শুধু আমাদের তো নয়, এরকম আরো কয়েকজনকে এরকম বাছা হয়েছিল যাদের বাড়ির মধ্যে থেকেই অভিনেতা আচ্ছা নিজেরাই করে কমপ্লিট করে। হ্যাঁ হ্যাঁ, এটা সম্ভবত ওই অদিতি রায় আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর হাজবেন্ড বোধহয় ব্যাপারটা হ্যান্ডেল করেছিল, কিন্তু সুশান্তর প্রোডাকশন ছিল। এবার ছবি তো একটা দিক, সিরিয়াল একটা দিক, মানে ফর্ম তো আলাদাই। তুমি সিরিয়াল করছো, আমি বলছি না ওরকম আলোচনায় আমরা যাবো এই সিরিয়াল এই সিনেমা ভালো, ওটা কখনোই নয়। ডিফারেন্সেস আর দেয়ার। এবার তোমার কি মনে হয়েছে, মানে ডিফারেন্সটা কোথায়? ছবিতে অভিনয় করার সময় তুমি আলাদা কি করো, আর সিরিয়ালের সময় কিভাবে ভাবো? অ্যাকচুয়ালি স্পিকিং দুটো আলাদা মাধ্যম তো। মানে এই থিয়েটারের অ্যাক্টিংটা ক্যামেরার সামনে করলে চলবে না, একদম। আর ক্যামেরার অ্যাক্টিংটা থিয়েটারের সামনে করলে চলবে না। আমি কোনোটাকেই আলাদা করে ছোট করছি না, বড়ও করছি না, যে যার জায়গায় মহান, কিন্তু সেটা আলাদা। সে কেউ যদি কোনো থিয়েটার অভিনেতা, ভালো অভিনেতা যদি ওই অভিনয়টা এসে ক্যামেরার সামনে করে, সেটা ভালো লাগবে না। এবং আমার অভিজ্ঞতা আছে বেশ কিছু মানে নামি দামি থিয়েটারের অভিনেতা যারা অ্যাকসেপ্টেড হননি, সরে গেছে। কাজে দুটো ক্ষেত্রেই অভিনয় করবার আগে নিজেকে একটু বুঝে নিতে হবে। যেমন মোস্ট যেখানে মেইনলি ডিফার করে সেটা হচ্ছে এনার্জি লেভেল। যখন থিয়েটারটা করি একদম, যেহেতু ওটা একদম লাইভ প্রোগ্রাম, ওই এনার্জি লেভেলটাই আলাদা। কিন্তু ওই এনার্জিটা দিয়ে যদি ক্যামেরায় থ্রু আউট অভিনয় করি, সেটা খুব কুৎসিত দেখতে লাগবে। কারণ ক্যামেরাটা কোথায় আছে, কত দূরে আছে, কি লেন্স আছে, তার উপর আবার অ্যাক্টিং প্যাটার্নটা চেঞ্জ করতে করতে যাবে। আর থিয়েটারের ক্ষেত্রে কি হচ্ছে, ওখানে দর্শক দূরে না, ওখানে ফোর্থ ওয়ালটা হচ্ছে ফিক্স। দর্শক যেখানে সেটাই হচ্ছে ফোর্থ ওয়াল। এই ফোর্থ ওয়ালটাকে ফিক্স করেই আমাকে অ্যাক্টিং করে দিতে হচ্ছে। আর সিনেমা কন্টিনিউয়াসলি ফোর্থ ওয়াল বিং চেঞ্জ, ক্যামেরা এগোচ্ছে, পেছাচ্ছে, তার লেন্স চেঞ্জ করছে ইত্যাদি ইত্যাদি, সেইটাকে বুঝতে হবে। এটা অনেক বেশি সিনেমার অ্যাক্টিংটা টেকনিক্যাল, অনেক বেশি টেকনিক্যাল, অনেক বেশি টেকনিক্যাল। থিয়েটারও আছে টেকনিক্যাল ব্যাপার আছে, যেমন আমি লাইটটা কীভাবে নেব, এটা খুব মিউজিকটা কীভাবে নেব, এবং আরও একটা যেটা সবচেয়ে, যে কোনো অভিনয়ের গোড়ার কথা যেটা, যে তুমি জানো সবই, কিন্তু তোমাকে ভান করতে হচ্ছে তুমি কিছু জানো না, এক্ষুনি এক্ষুনি ঘটছে, নাহলে তো দর্শক আনন্দটা পাবে না। আগে থেকেই যদি বোঝা যায় যে এরপরে এই ঘটনাটা ঘটবে, হবে না। তা সেটা ফলো করে চলতে হবে যে কোনো অভিনয়ের ক্ষেত্রেই। এই আর কি। তো মানে ধরো তোমারও যেহেতু থিয়েটার থেকে এদিকে আসলে, মানে এই ক্যামেরার সামনে, এটা তো একটা লং প্রসেস। মানে থিয়েটার শিখতে গেলে তো ক্যামেরার সামনে দাঁড়ানো শেখানো হয় না, আলাদা জিনিসগুলো। তোমার মানে নিজের কতদিন লেগেছিল, কি মনে হয়েছিল যে এইবার? দ্যাটস আ ভেরি ফানি স্টোরি। ইনফ্যাক্ট আমি যতদিন থিয়েটার করেছি, আমি প্রথম থেকে থিয়েটারের ডিরেক্টর, ফলে তো আমাকে কেউ কিছু শেখাতো না। আমি যা পারতাম আমার বিচার, এবং আমিও যে খুব একটা কারোর কাছে প্রথাগতভাবে শিক্ষা পেয়েছি তা নয়, আমি দেখেছি মানে ভালো ভালো ডিরেক্টরসকে কাজ করতে দেখেছি, ওই দেখে দেখে যেটুকু শেখা। তবে আমার মনে হয় যে ওই শিক্ষাটা দরকার। অবজারভেশন তো না, শুধু অবজারভেশন নয়, কোনো ডাইরেক্ট গুরু থাকার দরকার যে তোমাকে অনেকটা পথ দেখিয়ে দেবে। আচ্ছা, ওকে ওকে। What director does, actually speaking, director আমাকে বুঝিয়ে দেয়, here are you and here is the character. তোমাকে এখান থেকে এখানে পৌঁছতে হবে, this is the shortest route তুমি এখানে আসতে। এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা আমি কারোর কাছে পাইনি, সেটা আমার ত্রুটি। পাইনি মানে এই নয় যে কেউ আমাকে দেয়নি, আমার মনেই হয়নি ওরা কোনো দরকার আছে, অভিনয় করে দিয়েছি। ফলে তো কী হয়েছে, আমার অভিনয় ঠিক হচ্ছে না ভুল হচ্ছে এটা কেউ বলতো না খুব একটা, যেহেতু আমি ডিরেক্টর দলে তো কেউ বলতোই না, সাহসী পেত না। কিন্তু অভিনয়ের পরে আবার ভালো যে বলতো তাও নয়। আচ্ছা, মানে দারুণ হয়েছে এই জায়গাটা আসেনি, আসতো না। কিন্তু আমার বউকে বলতো,
আচ্ছা, কারণ ও তো আমারই এটা পাচ্ছে, আমার চোখ দিয়ে আমি ওর অভিনয়টা দেখছি, এটা একটু এরকম করো, ওটা একটু এরকম করো, সব বলছি, তো আমাকে তো কেউ বলছে না। তো দিস লেসন আই ফার্স্ট গট ফ্রম ক্যামেরা। আমি যখন ক্যামেরায় অভিনয় করতে শিখলাম, শুরু করলাম, এবং যখন দেখলাম ওখানে মনিটর বলে একটা বস্তু আছে যেখানে গিয়ে সঙ্গে সঙ্গে অভিনয়টা দেখে নেওয়া যায়, তখন আমি বুঝতে পারতাম আরে আমি তো এটা করতে চাইনি, আমি এটা কেন করলাম, নো আই মাস্ট চেঞ্জ ইট। এই যে নিজের অভিনয়টা দেখা এবং দেখে শেখা, এইটা ক্যামেরায় অ্যাক্টিং করতে গিয়ে খুব সাহায্য পেয়েছি এবং সকলেই পেয়ে থাকে। যার জন্য আমি যতদূর জানি যে একটা ক্লোজ শট যখন নেওয়া হবে সেটা আলাদা, হ্যাঁ, কম্পোজিট শট আর ক্লোজ শট আলাদা। অনেকে শুধু ক্লোজটুকুর সময় আসেন, ক্লোজটুকু দেন, চলে যান, আবার ঘরে চলে যান। কিন্তু আমি উত্তম কুমারের সম্পর্কে শুনেছি যে উত্তম কুমার নাকি অপরের ক্লোজ শটও ওই ইয়ের সামনে বসে বসে দেখতেন। কেন দেখতেন? বলে বাহ, ও কী করছে ওইটার উত্তরই তো আমাকে দিতে হবে, আমি যদি না দেখে রাখি তাহলে আমি কী করে হবে? প্রতি মুহূর্ত শেখা, প্রতি মুহূর্ত শেখা। এখনও শিখি, প্রতিদিন শিখি, এখনও তো অভিনয় দেখতে দেখতে শিখি আর কি। আমি তো জুনিয়র অ্যাক্ট্রেস যারা খুব ছোট, জুনিয়র অ্যাক্টর বলছি আমি, তার মানে বয়সে যারা তাদের অভিনয় দেখতে দেখতেও আমি শিখি, এবং আমি ভালো অভিনয় পেলে আমি মুগ্ধ হয়ে বুঝবার চেষ্টা করি যে হাউ হি ইজ ডুইং ইট। আমি আচ্ছা, এটা তো আমি তাহলে ইনপুটটা দিতে পারি, ওর থেকে যেটা শিখলাম এটা যদি আমার অভিনয় প্রয়োগ করি তাহলে কেমন হয়, করলে তোমার ভালো হচ্ছে। শুধু চোখ কানটি খোলা রাখার দরকার সবসময়। এইবার দেখো তুমি বলছো যে এখনো শিখছি, হ্যাঁ, যেটা শুনতে ভালো শিক্ষার কোনো শেষ নেই, নো এন্ড। কিন্তু কিছু, আমি ওই সবার কথা বলছি না, কিন্তু কিছু মানুষ বেশ বলছেন যে শিখে গেছি, দেখা যায় মানে না, হয়তো একটা লেভেল অব্দি শিখেছে, তারপরে আর একটা লেভেল আছে সেটা বুঝতে হবে, তারপরে আর একটা, ইট ইজ এন্ডলেস। আই থিঙ্ক ইট ইজ এন্ডলেস। শিল্পর ক্ষেত্রে তো একদম, আমার এখন বয়স হয়ে গেছে বলে আমি আমার ছেলের অভিনয় থেকে শিখবো না, সেটা কি করে হবে? ছেলে যখন একটা ভালো অভিনয় করলো তখন তো আমার চোখটা শুধু এন্টারটেনমেন্টের জন্য সিনেমাটা দেখছি তা নয়, শেখবার জন্য দেখছি। একদম। আর সেই মুহূর্তে তো ছেলেও নয়, অভিনেতা। ওই ক্যারেক্টারটা কীভাবে করলো, ওই মুহূর্তটা কীভাবে তৈরি করলো, এটা দেখলাম এবং মাথার মধ্যে রিটেন করে। আসলে আমাদের অভিনয়ের গোড়ার কথাই তো তাই, যে অবজার্ভ অ্যান্ড রিটেন ইন ইউর ব্রেইন। তো আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে এটা পাগল কীভাবে হেঁটে গেল দেখলাম, দেখে এইটা মাথায় রেখে দিলাম। পরে কোনোদিন ওইরকম একটা কাছাকাছি চরিত্র এলো, টক করে মাথা থেকে বার করে ওটা প্রয়োগ করে দিলাম। এটাই তো সাধারণ মানুষ এটা এইগুলোর প্রয়োজন বোধ করেন, তাদের কাছে প্রয়োজন নেই, কিন্তু আমাদের অভিনেতাদের এটা খুব প্রয়োজন, প্রচণ্ডভাবে প্রয়োজন। এবার তোমার, আমি বলবো যে আগের যারা ছিলেন আর কি, তোমারও আগের অভিনেতা, তাদের মধ্যে খুব ভালো লাগার মানুষ কারা কারা ছিলেন অভিনেতা হিসেবে? অভিনেতা হিসেবে ফিল্মের অ্যাক্টিং বলছো? ফিল্ম থিয়েটার ফিল্ম আমি দুটোই বলবো, যদিও আলাদা, দুটো আলাদা করে জিজ্ঞাসা করবো। দুটোই এক কথা বলে দিতে পারি। মানে এক নম্বর নাম হচ্ছে থিয়েটারে, যদি এক নম্বর নাম বলো আমার কাছে অজিতেশ বন্দ্যোপাধ্যায়। আর ফিল্মে তো সকলের যিনি প্রিয়, উত্তম কুমার। মানে অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে আমি বলতে পারি যে ওনার সঙ্গে কোনোদিন আলাপ হয়নি, কিন্তু ওনার সব থিয়েটার আমি দেখেছি। এবং পুজোর কোনো এক পুজোর বোধহয় অষ্টমী না নবমীর দিন উনি মারা গেছিলেন, আমাদের অন্ধকার করে দিয়ে। সেই রাইয়াতে বিকেলবেলা আমি কিন্তু তখন আমি কাউকে চিনি না, আমাকেও কেউ চেনে, ওই শোভাযাত্রার সঙ্গে আমি শ্মশানের দিকে গেছি। এটা বলতে পারো উনি আমার কাছে একটা ওই দ্রোণাচার্যের মতো। ওনাকে দেখতে আমার অবাক হয়ে ভাবতাম যে এটা করা যায়, হাউ ইট ইজ পসিবল। অ্যাকচুয়ালি আমার অভিনয়ের ওই যে উৎসাহটা, ওটাও কিন্তু আমার নান্দিকারের অভিনয়। আচ্ছা, ওকে। আমার বাড়ির কাছে ছিল রঙ্গনা হল, ওই রঙ্গনা হলে প্রতিটা শো আমি দেখতাম, নান্দিকারের সমস্ত নাটক। এমনকি নান্দিকারের বাবু, মানে সোহিনী যে নাটক দেখেনি সে নাটকও কিন্তু আমি দেখেছি। যেমন আমরাই দেখতে পাইনি, তো আমরা শুনেছি ওই পরবর্তীকালে ইউটিউবে অনেকেই দেখে, আমরা অনেকেই দেখে। এবার একটি নাটকের নাম বললে বুঝতে পারবে, অগ্নি বিষয়ক সতর্কতা ও গৌতম। এই নাটক কজন দেখেছে? পবিত্র সরকারকে অভিনয় করতে কজন দেখেছেন? সেই যে ছুরি কা ছুরি আর ছুরি, কিন্তু আমার তো বাদ যেত না, আমি সমস্ত শো দেখতে। 1 টাকা করে টিকিট ছিল, লাস্ট শোতে বসে বসে দেখতাম। বুঝিনি তখন যে এখনই মাইন্ড সেট হয়ে যাচ্ছে, এখন তো মাইন্ড সেট হয়ে যাচ্ছে যে একটা কল্প রাজ্য আমার সামনে খুলে যাচ্ছে। চলে আসুন। হ্যাঁ, এই যে কল্প রাজ্য খুলে যাচ্ছে, এইটা পরবর্তীকালে
আমাকে ভীষণভাবে কাজে দেবে, আমার শিক্ষা, এই লাইনে কাজ করতে আমাকে উৎসাহিত করা, এগুলো আমাকে করবে। সো আই এম গ্রেটফুল যে নান্দিকার। এবং এবার আমায় তুমি মানে সিরিয়াসলি, যেহেতু তুমি এমন একটা নাম বলেছো না, মানে আমার প্রচণ্ড পছন্দের। কোনো এক সময় আমাকে ওই তাম্বাকু সেবনের অপকারিতা, হ্যাঁ ওটা আমাকে করতে হয়েছিল। আচ্ছা, এবার রপ্ত করতে গিয়ে আমি হিমশিম খেয়ে গেছি। প্রথমে ভেবেছি যে তাই সোজা, তারপরে সোজাটা যে কি সোজা সে বুঝেছি। এবার একটু যদি তুমি তোমার মতন করে বলো যে কেন ভালো লাগতো, মানে কি পাওয়া যেতে পারতো ওনার থেকে, যেটা হয়তো অনেকেই তো জানেন না, কেন আলাদা উনি? প্রথম কথাই হচ্ছে ওনার যে চেহারাটা, উনি যখন দাঁড়াতেন তখন অন্য কোনো অভিনেতার দিকে আর তখন চোখ যেত না, আমরা ওনার দিকেই তাকিয়ে থাকতাম। এটা একটা বড় পয়েন্ট। ওনার থেকে চোখটা সরানো যেত না। আমার মনে আছে ভালো মানুষ বলে একটি নাটক হয়েছিল, সে ভালো মানুষ নাটকে উনি একটা বারবারের ভূমিকা অভিনয় করেছেন। ছোট্ট 5-7 মিনিটের অ্যাপিয়ারেন্স ছিল, কিন্তু সমস্ত চরিত্র ভুলে গেল। ওর সে দাঁড়ানো, ওর কথা বলবার ভঙ্গি, ওর সে কণ্ঠস্বর, আমার আর সমস্ত ভুলে গেছি, কিন্তু ওইটা আমি ভুলিনি। পরবর্তীকালে ওইটা আবার অন্য আর একটা কী নাম দিয়ে হলো, ওই ইয়েটা ভালো মানুষটাই, সেটা দেখতে গেলাম, কিন্তু খুঁজে পেলাম না ওই বারবারের ভূমিকায় কে অভিনয় করলো। ওকে, আচ্ছা। এবারে আমি যখন হায়দ্রাবাদে অভিনয় করছি, তখন আমাদের সঙ্গে অভিনেতার স্ক্রিপ্ট লিখছিলেন তখন সুভাষিসকে বললাম, ও ছিল তখন নান্দিকারে। কে করলো বলো তো? আমার সেখানে আমার দৃষ্টি আকর্ষণ করতে পারলাম না। অজিতেশ বাবু কিন্তু একই রোল করে দৃষ্টি আকর্ষণ করলেন। কি বলো বলো, ওটা আমিই করেছি। এটা মজা ছিল। তো এইসব ব্যাপার আর কি। এইটা হচ্ছে অজিতেশ বন্দ্যোপাধ্যায়। আর উত্তম কুমারের অভিনয়ও আমি কিন্তু সবাইকেই বলি, যারা অভিনয় শিখতে চায় তাদের প্রত্যেকে এই কথাটাই বলি, অভিনয় দুভাবে দেখা যায়, বা সিনেমা থিয়েটার দুভাবে দেখা যায়। এক হচ্ছে আই এম বিং এন্টারটেইনড, আমি দেখছি। আর এক হচ্ছে কি এন্টারটেনমেন্টের পেছনে কারণগুলো কি, এটা খুঁজতে যাওয়া। এটা খুঁজতেই গেছি যখন আমি নিজে পেশাদার হয়ে অভিনেতা এসেছি। এখন উত্তম কুমারের যখন পুরোনো দিনের অভিনয়গুলো দেখি, তখন দেখি যে কীভাবে উনি নিজেকে ভাঙতে এসেছেন। একটা অত্যন্ত মানে গোবেচারা টাইপের মানুষ ছিলেন, সেখান থেকে কোন জায়গায় নিজে পৌঁছে গেলেন। উনি তো খুব একটা বড় বাড়ির ছেলে নন, বা ওনার পেছনে কোনো বিরাট হোমলা চমড়া করে দাঁড়িয়েছিলেন না। উনি আপন প্রচেষ্টাতে উনি এই জায়গায় পৌঁছিয়েছেন। মানে এতগুলো ছবি ফ্লপ করেছিল যে ফ্লপ মাস্টার জেনারেল হয়ে গেছিলেন। সেই সময় সেখান থেকে বেরিয়ে গিয়ে উনি কোথায় তুলে নিয়ে গেলেন। এইটা হচ্ছে মানে আমার মূল কথা। অভিনয় করতে গেলে শুধু অভিনয় করবো নয়, অভিনয়ের চারধার দেখবো, শিখবো, প্রতিদিন দেখবো। ওই এটা গল্প পড়ার সময় তুমি যদি লেখক হতে চাও, তাহলে তুমি যখন একটা ভালো লেখকের লেখা পড়বে, তুমি খুঁজতে যেতে হবে কেন আমি লেখাটা পড়ে ইন্টারেস্টেড হলাম, কেন আমি লেখাটা পড়তে উঠতে পারলাম না, ঠিক কোন জায়গা থেকে আমি লেখক আমাকে আকৃষ্ট করলো, এই জায়গাগুলো বুঝতে হবে। তো এই অভিনয় মানে পরশু দিনে আমি বসে নায়ক দেখছিলাম, আবারও আর কি। এটা যে কবার দেখেছি আমরা তো কেউ জানি না, যতবার দেখছি মনে হচ্ছে আচ্ছা এটা আগের বার দেখিনি, এটাও ছিল। মানে ওনার যে উত্তম কুমারের বিষয় বলছি আমি, ওনার অভিনয়ের কিছু জায়গা ওইখানেও অসাধারণ, কিন্তু অফকোর্স মানে ওইটা বোধহয় অন্য কেউ আর পারতোই না। ওটা আর কারুর দ্বারা মধ্যে আমি দেখিনি। আমি আমার এখন দেখার চোখটা, আমার অভিনয় পরিণত হয়নি, কিন্তু দেখার চোখটা পরিণত হয়েছে। সেই হিসাবে বলতে পারি অনেক ওনার ধারে কাছে খুব ভালো ভালো অভিনেতা আছে, কিন্তু ওনার মতন কেউ নয়। তোমাকে একটা খুব সাধারণ জায়গা বলি, ওই গানটাও সকলে চেনে, পাগলা গারদ কোথায় আছে নেই কি কারো জানা, এটা উইংসের ধারে গান গাইছেন। আর ধর, এই যে গানটা ধরবার আগে পাঞ্জাবি হাদারা গুটিয়ে নিলেন, কেউ ওকে বলেনি, কিন্তু এটা উনি নিজেই করেছেন। এই যে ক্রিয়েট করা, ক্রিয়েটেড, এই ক্রিয়েশনটাই তো অভিনয়। তুমি যদি শুধু ডিরেক্টর বললো কি করতে হবে বলুন, আপনি এখান থেকে হেঁটে ওখানে যাবেন, ঘাটটা ঘুরিয়ে তাকাবেন, কথাটা বলবেন, চলে যাবেন, না তাহলে তুমি কি করবে? ঠিক, তোমাকে কিছু করতে হবে যেটা মানে ডাইরেক্টর দেখো। হ্যাঁ, ডাইরেক্টরের ইচ্ছার বিরুদ্ধে নিশ্চয়ই নয়, ডাইরেক্টর যেটা বলছে সেটা করতেই হবে। এবার ডাইরেক্টর অ্যাপ্রুভ করবে তুমি যা করবে, কিন্তু ডাইরেক্টরকেও তো ডাইরেক্টর একা, সে হয়তো 20টা চরিত্রের কথা ভাবছে, আর তুমি কিন্তু তোমার চরিত্রটাই ভাবছো, তুমি অনেক কিছু ইনপুট দিতে পারো, সেই ইনপুটটা তুমি দিয়ে দাও।
আচ্ছা এই যে জিনিসটার কথা বলছো, এটাই কি ইনস্টিংক্টিভ অ্যাক্টিং? হ্যাঁ ইনস্টিংক্টিভ অ্যাক্টিং এরকম অনেক শব্দ বেরিয়েছে এখন অভিনয়। হ্যাঁ। ইনস্টিংক্টিভ কি এটাই মানে এই যে হ্যাঁ ইনস্টিংক্টিভ অ্যাক্টিংটা বলি। আসলে কি বলতো, হ্যাঁ থিয়েটারে তুমি যখন ক্যারেক্টার ডিস্ট্রিবিউশন করো, যাকে বড় রোল দিলে সে তো ঠিক আছে, খুশি আছে, যার ছোট হয়তো 4টে ডায়লগ আছে, একদম হ্যাঁ এই আমার কিছু নেই, মাত্র 4টে সংলাপ, এই দৃষ্টিভঙ্গিটা ভুল। তার কারণ একটা অ্যাক্টিং তখনই ভালো লাগবে যখন তোমার ডেলিভারি এবং তার রিয়াকশন দুটো মিলবে। ঠিক। দুটো মিললে তবেই হলো পুরোপুরি সিচুয়েশনটা তৈরি হবে। তুমি যখন চুপ করে আছো তখন কিন্তু তুমি অ্যাক্টিংয়ের মধ্যেই আছো। ওই কথাগুলো তুমি নাও, মগজের মধ্যে নাও, যে কথাগুলো শুনছো এই মগজের মধ্যে নেওয়ার পরে মগজ তোমাকে ইনস্ট্রাকশন দেবে যে কী করতে হবে না হবে। এবং সংলাপ তো আমাদের মগজে তৈরি হয়, মগজ থেকে এটা আমরা জেনারেট করি এবং তারপর মুখ দিয়ে পড়ি। তো ওই যদি শোনাটাই না হয়, আমি মনে করে আছি এই আমার কি যে আসলে বলে দেবো, এইটা আমার ডায়লগ। হ্যাঁ না, সেটা কিন্তু অভিনয় নয়, দ্যাট ইজ নট অ্যাক্টিং। ওই যে মুখের অভিব্যক্তি, আমি উত্তম করে দেখি তো যে মুখের অভিব্যক্তিগুলো কীভাবে চেঞ্জ করতে থাকে, মানে চোখের পাতা থেকে গাল থেকে আরম্ভ করে সমস্ত কিছু, পুরো বডিটা তার মানে হাতটা ইউজ করা চেঞ্জ করতে থাকে। যেমন একটা বিখ্যাত অভিনয়ের কথা বলছি, খোকাবাবু প্রত্যাবর্তনে উত্তম কুমার অনেক অল্প বয়সে তখন এক রাইচরণের ভূমিকা অভিনয় করলেন, বৃদ্ধ চাকর। তারপরে জিজ্ঞাসা করলেন কেমন হয়েছে, সকলে তো খুব ভালো বলছে। কানু বন্দ্যোপাধ্যায় ছিলেন, উনি বললেন না এমনিতে সকলেই বলবে তোমার ঠিকই আছে, কিন্তু তুমি যে তোমার বয়সটা ভালোই করেছো, শরীর দিয়ে, হাঁটা দিয়ে, গলা দিয়ে, কিন্তু তোমার চোখের ক্লান্তিটা কোথায় গেল? বয়স হয়ে গেলে চোখে যে একটা ক্লান্তি আসে সেটা কোথায় গেল? উনি রিসিভ করলেন, আপনি বললেন না। এটা একটা বড় পয়েন্ট একজন বড় মানুষের, অ্যাকসেপ্টেন্স। একদম অ্যাকসেপ্টেন্স না হলে তুমি শিখবে কোত্থেকে? হাও না তুমি চা খাও, সত্যি কথা বলিয়েই যাচ্ছি। আসলে এইগুলো তো পাবো না, মানে এই মাধ্যমে যদি একটু আমি জানতে পারছি, অন্যরাও যদি একটু জানতে পারে, তাতে যদি দুজনেরও লাভ হয়, এটুকুই আর কি। আলটিমেটলি তো শিক্ষা, দেখো বই পড়া বন্ধ হয়ে গেছে, বই পড়া বন্ধ হয়ে গেছে সেই অর্থে, মানে কমে গেছে, বন্ধ হয়ে গেছে বলা উচিত না। এবার এই মাধ্যমে যদি কেউ একটু দেখে, যদি অন্তত কেউ একটু শেখে, এই শেখে, সবাই তো শিখতে হবে, ছোট বড়, ইচ অ্যান্ড এভরিওয়ান। কারণ না শিখে তো উপায় নেই, সাস্টেইনই করা যাবে না, এখন তো আরোই করা যাবে না। মানে আগে একজন অভিনেতা, এই যে তুমি বললে যে ফ্লপ মাস্টার নাম হয়ে গেছিল উত্তম কুমার, যাকে আমরা লেজেন্ড ধরছি, এখন তো ওই সুযোগটাই পাবে না একজন নতুন অভিনেতা যে 7টা ফ্লপ হবে বা 10টা ফ্লপ হবে। অভিনয় তোমার গেল, মানে উত্তম কুমারের কথাও গেল, তোমার নিজের অভিনয় মানে এখন অবধি ফিল্মের ক্ষেত্রে বলছি বা সিরিয়াল হতে পারে, মানে ক্যামেরা অ্যাক্টিং, নিজের অভিনয়ের মধ্যে তোমার নিজের কোনটা করে, মানে কোন চরিত্রটা করে মনে হয়েছিল যে বাহ এইটা একটু বেশ? আসলে অভিনয়টা যদি প্রতিদিনই যে কোনো চরিত্র, যদি ওটা ক্রিয়েশন হয়, ওই সময়টা ক্রিয়েট করতে করতে যাওয়া যায়, তাহলে সেটা কখনো বিরক্তিকর ঠেকবে না, সেটাই সবচেয়ে ভালো লাগবে। ওকে, আচ্ছা, সবচেয়ে ভালো লাগবে। আমরা যে দিনের পর দিন রিহার্সাল করি থিয়েটারের কথা বলছি, সেখানে অনেক সময় একটা মনোটনি আসতে পারে, কিন্তু মনোটনি আসে না যদি প্রতিদিন তুমি এটাকে, ধরো আমি একটা নাটক করছি, আমার 50 রজনী অভিনয় হয়ে গেছে, 51 রজনীর দিন রাত্রিবেলা শুয়ে সময় মনে আছে এই জায়গাটা এইভাবে তো ভাবা হয়নি, করা যেতে পারে। এই যে কোনোটা শেষ হয়ে যায়নি, মনে কোনো কারণ নেই যে সে আর কেন করছে, এ তো বোরিং হয়ে যাচ্ছে ব্যাপারটা। প্রতিদিন এটাকে তৈরি করা এবং প্রতিদিন এটাকে জীবন্ত রাখা, অভিনয়টাকে জীবন্ত রাখা। আমার নিজের অভিনয়ের ক্ষেত্রে, আমি থিয়েটারের ক্ষেত্রে বলতে পারি ভালো মন্দ সব রকম ক্রিটিসিজম পাই, কিন্তু একটি চরিত্রে অভিনয় করতে গিয়ে আমাকে কোনো ক্রিটিসিজম ফেস করতে হয়নি, বরং অ্যাপ্রিসিয়েশন। সেটা অবশ্য কৃতিত্ব সবটাই আমার বলবো না, অভিনীত চরিত্রটাও তার কারণ। আমি যখন রামকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছিলাম, অসম্ভব প্রেজড হয়েছিলাম। এখন সেটা হয়তো হতেও পারে রামকৃষ্ণদেবের প্রতি মানুষের অন্ধভক্তি, সেটার জন্য হতে পারে, হয়তো আমি খানিকটা করতে পেরেছি বলে সেটাও হতে পারে। তবে আমি কাউকে ফলো করিনি,
রামকৃষ্ণদেবের চরিত্রে অভিনয় করতে গিয়ে অনেককে ফলো করা, বিশেষ করে গুরুদাস বন্দ্যোপাধ্যায়কে ফলো করার একটা অদ্ভুত প্রবণতা আসতে পারে। না, অ্যানালিসিস করে নিতে হবে, আগে চরিত্রটা করবার আগে একটু ভেবে নিতে হবে মানুষটা কেমন ছিলেন। শুধু ভগবান বলে তুলে রাখলে তো চলবে না, অসম্ভব বুদ্ধিমান মানুষ ছিলেন। তিনি বিবেকানন্দের মতন একজন লোককে তুলে আনতে পারতেন না, একদম মাটির মানুষ ছিলেন, অত্যন্ত মানে প্লেন লিভিংয়ে বিশ্বাস করতেন, সহজ সরল, ও করে হাসতেন, খেতে ভালোবাসতেন, খাওয়াতে ভালোবাসতেন। তো এই যদি হয় মানুষটা, তাহলে তার কথা বলার ভঙ্গিমার মধ্যে সেই সারল্য থাকা দরকার, এইটা আমি ভেবেছিলাম এবং সেইটাই পুট করেছি। আমার সঙ্গে যে অভিনয় করছে সেও তুখোর অভিনেতা, দেবশঙ্কর হালদার, ও বিবেকানন্দের ভূমিকা অভিনয় করছে। সুতরাং ওই যুগলবন্দিটা তখন খুব জমে যেত। আমরা প্রচুর শো করেছিলাম, সারা ভারত জুড়ে শো করেছিলাম, বাইরেও ডাক পেয়েছিলাম, যেতে পারিনি সংখ্যাধিক্যের কারণে। এই এমন চরিত্র করছি শিওরলি এটা তোমায় ফেস করতে হয়েছে যে গ্রিন রুমে আছো বা কোথাও একটা মানুষ এসে, হ্যাঁ ওর বাবা রামকৃষ্ণদেব তো মানে এটা এগুলো অদ্ভুত প্রাপ্তি। এবং আমি তো দূরদর্শনও রামকৃষ্ণ করেছি, আমি ওখানেও রামকৃষ্ণ করেছি। তারপরে এই কিছুদিন আগে কাদম্বিনী হচ্ছিল, তাতেও আমি রামকৃষ্ণ করলাম। তারপরে ওই কি নাম ভদ্রলোকের, তিনি একটা ফিল্ম করলেন, তাতেও আমি রামকৃষ্ণটা আমি অনেক করেছি, কিন্তু তার আগে আমাকে ওটা অ্যানালিসিস করে নিতে হবে। অ্যানালিসিস প্রথম রামকৃষ্ণটা দূরদর্শন আমি মোটেই কিছু বুঝে কাজ করিনি, তার জন্য আই এম নট স্যাটিসফাইড। কিন্তু আমি যখন থিয়েটার করতে গেছি তখন আমি বুঝে বুঝে প্রতিটা স্টেপ ফেলেছি। এবার এই মাইথোলজিক্যাল যে ক্যারেক্টার, এই যে তুমি রামকৃষ্ণ বললে, যেমন তুমি বললে যে থিয়েটারের থেকে সিনেমার অভিনয় আলাদা, আবার সিরিয়ালের আলাদা, সেরকম মাইথোলজিক্যাল করতে গেলে থিয়েটারে অন্য অভিনয় যে আমরা করছি, যে কোনো একটা সাধারণ চরিত্র এখনকার, আর মাইথোলজিক্যাল করতে গেলে সেখানেও তো আবার একটা তফাৎ রয়েছে। আসলে মাইথোলজিক্যাল যে চরিত্রগুলো আমরা অভিনয় করি তাদের তো আমরা কেউ দেখিনি। রামকৃষ্ণদেবকে কিন্তু আমি সেই পর্যায়ে ফেলছি। রামকৃষ্ণদেব মাটির মানুষ, মাটির মানুষ, রক্ত মাংসের মানুষ, গদাধর চাটুর্যে মায়ের গর্ভে জন্ম নিয়েছিলেন, সব জানি। কিন্তু অনেক চরিত্রকে আমরা জানি। হ্যাঁ, রাজরাজার যে চরিত্র আমরা যখন করতাম, তারা কেমনভাবে কথা বলতেন, কীভাবে চলতেন ফিরতেন, কিছু জানি না। তো ন্যাচারালি সেখানে আমরা একটা ওই রূপকথার গল্প তৈরি করার মতন একটা চেহারা তৈরি করি, সেটা মানুষের ভালোও লাগে। আর লেখার উপরে কিন্তু নির্ভর করছে যে সেটা কিভাবে লেখা আছে। তুমি যে বললে মাইথোলজিক্যালের ছন্দটা একটা আলাদা ছন্দ, আর যখন আমরা সাধারণ নাটক বা সিনেমা করছি তখন তার ছন্দটা আলাদা। সেখানে কলে কালে কথা হচ্ছে, সেখানে যদি আবার ওই জিনিসটা আনি খুব উচিত দেখতে লাগবে। এই রিসেন্ট আমি ছবির নাম বলছি না, ছবি দেখলাম, হিন্দি ছবি, যদ্দূর আমি মনে পড়ছে, তাতেই ছন্দটা রাখেনি। হ্যাঁ, ছবিটা সত্যি বাজে লাগছে দেখতে, একদম বাজে লাগছে, মানে মনে হচ্ছে এখনকার ভাষায় কেউ কথা বলছে। তোমার সঙ্গে কথা বলছি, আমি যদি রাজার পোশাক পরে বসে তোমার সঙ্গে বুঝলে আমাদের পাড়ায় কাল যে ঘটনাটা ঘটলো এভাবে বলি, ভালো লাগবে না, একদম লাগবে না, মানে ওই খাপ খাচ্ছে না মনে হচ্ছে ব্যাপারটা যেন। তখন কিন্তু ওইটা ভাসে আমার, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘাটা, কে দেবে আশা, কে দেবে, তখন ওই যে সুরটা ওটা এসে পড়ে, ওর সঙ্গে একটা মেলানো, একটার সঙ্গে আরেকটা মেশানো, কি মজার জিনিস। হ্যাঁ, মানে অভিনয়টা যে এতটা রিসার্চের বিষয়, সেটা কি তোমার সত্যি মনে হয় যে এটা সবাই করে না? বা মানে উন্নতি করলো মানেই সে করেছে রিসার্চ, এর তো কোনো থিওরি না, না না একদমই নয়। আবার অনেক মানুষ উন্নতি করতে পারেনি, রিসার্চ অনেক করেছেন, এরকম অনেক মানুষ আছে, নাটকে এখনো পড়ে আছে। আমি উন্নতির ব্যাপারটাকে কিন্তু বৈষয়িক এই উন্নতি আমি দেখছি না। একদম একজন কোনো ভালো অভিনয় কিন্তু সফল না হতে পারে, কিন্তু সেটা ভালো জিনিসটা ভালোই, তাকে আমি খারাপ বলতে পারবো না। তো কিন্তু হয়তো বিনা আয়াসেও সাফল্য পাওয়া যায়, ঠাঁটে বাটে স্টাইলে সাফল্য পেয়ে গেল, কিন্তু সেটা চরিত্রানুগ হলো না। চরিত্রানুগ হওয়াটা একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। আমার অভিনয় দেখতে দেখতে এক একটা অভিনয় দেখে চোখের সামনে লেগে যায়, মনে হয় যেন ওকে মানে ক্যারেক্টারটা ওই। আমি তোমাকে এই প্রসঙ্গে একটা উদাহরণ দিই। নাসিরুদ্দিন শাহকে একজন গয়লার ভূমিকা আমি অভিনয় করতে দেখেছিলাম। আমি আমার স্ত্রীকে বলেছিলাম যে দেখো, নিশ্চয়ই ওইরকম পরিচালক তো, মানে কোনো গয়লা কাউকে তুলে এনেছি। তারপরে ছবিটাই দেখতে গেলাম মাসুম, তাতে একদম পড়াই করা, সেখানে অন্যরকম, এই লোক আর ওই লোক মেলাতে পারছি না। এই হচ্ছে অভিনেতা রেঞ্জ। তুমি ভুলিয়ে দেবে যে তুমি অ্যাকচুয়ালি সে কি, সে বুঝতেই পারবে না।
মানে বেশ মজা পেয়ে গেছি তোমার সাথে এখন শুধু অভিনয় নিয়ে কথা বলতে ইচ্ছে করছে। এই যে স্টাইলাইজেশন আর ম্যানারিজম, এই দুটো জিনিস বলা হয়। স্টাইলাইজেশন হয় সবারই বলে যে থাকতে হবে, কিছু না একটা থাকা ভালো, মানে সেটা দিয়ে চেনে। ম্যানারিজম তো আমার হচ্ছে খুব বাজে একটা বিষয়, বলে যে এটা বেশি দিন চলবে না ম্যানারিজম হলে পরে। এইটাকে কীভাবে তুমি দেখো? এক্সাম্পল যদি দিতে চাও দিতে পারো। না, উত্তম কুমার যেমন ক্যারিজমা ছিল, স্টাইলাইজেশন অবভিয়াসলি ছিল। স্টাইলাইজেশনকে ক্যারি করাটাও হচ্ছে একটা বস্তু, সবাই কিন্তু সেটা ক্যারি করতে পারে না। উত্তম কুমার ক্যারি করতে পারতেন, উত্তম কুমার ব্যবহার করতেন, কিন্তু সকলকে তো ওটা মানাবে না। কাজেই ওটা ক্যারি করবার যোগ্যতাটা আগে অর্জন করো, তারপর তুমি স্টাইল করো। স্টাইলটা তো বহিরঙ্গ, অন্তরঙ্গ যে অভিনয় তার সঙ্গে কিন্তু স্টাইলের সম্পর্ক নেই। স্টাইলটা একটা অ্যাবসলিউটলি ওই খাবার দাবারের পরে প্লেট সাজানোর পরে গার্নিশ করা হয় সেই টাইপের স্টাইলাইজেশন। সেটা না থাকলেও খাবারটা খাওয়া ভালোই থাকবে, কিন্তু ওটা দিলে দেখতে ভালো লাগছে। দেয়ার ইজ ডিফারেন্স। তো উত্তম কুমার তো অসম্ভব স্টাইলাইজড অ্যাক্টিং ছিল তার, কিন্তু সব চরিত্র স্টাইলাইজ নয়, কিন্তু না সব নয়, এটা সবাই যে বলে সব নয়, সব চরিত্র। আর ম্যানারিজম যদি বলি, দেখো দেবানন্দ, ওটা তো ম্যানারিজম, দেখতে ভালো লাগতো, দেখতে ভালো লাগতো, আমার এখনো ভালো লাগে। গ্রেগরি পেক থেকে পুরো বিষয়টা নেওয়া, ওই একটু ঘাটটা কাট করে একটু কথা বলা। খুব একটা বড় অভিনয় যে দেখেছি তা কিন্তু নয়, মানে কেউ কি গাইড ছাড়া বলতে পারবে না যে দেবানন্দের খুব অসাধারণ অভিনয় দেখলাম, দ্যাট ইউ কান্ট সে। না একদম না, তুমি আচ্ছা না না বলছি এই ওটা না, এটা এই চায়ের ইসে এই প্রশ্নটা প্রথম করে ভেবেছিলাম, সেটা করাই হলো না। চা কতটা পছন্দের তোমার? ভীষণ পছন্দ। আর আড্ডা? আড্ডা মারার এখন অবকাশ কম, কিন্তু ভালো তো লাগে, ভালো পরিবেশ, ভালো বন্ধুর সঙ্গে বসে আড্ডা মারতে আমার খুব ভালো লাগে। আর চা মানে আমি অন্য কোনো রকম নেশার মধ্যে নেই, আমার একমাত্র নেশা হচ্ছে চা। বাহ, মানে আড্ডা ছোটবেলায় মারতে তো, এই যে রোয়াকে বসে আড্ডা বলে চায়ের দোকান। হ্যাঁ, আমি নর্থ ক্যালকাটা বোর্ন অ্যান্ড ব্রট আপ। নর্থ ক্যালকাটার রকগুলো খুব বিখ্যাত ছিল। নর্থ ক্যালকাটার রকের একটা অদ্ভুত ব্যাপার ছিল, সেখানে টাইম ডিফারেন্স ছিল। ওকে, ধরো যারা সন্ধ্যে 6টা অবধি আড্ডা মারলো তারা চলে গেল, পড়তে চলে গেল। এবার 6টা থেকে যারা এলো তারা কিন্তু আবার 8টা সাড়ে 8টা অবধি আড্ডা মারলো। এবার 8টা সাড়ে 8টার পরে এলো বাড়ির একেবারে সিনিয়র্স যারা, তারা এলো, তারা রাত্রির 11টা সাড়ে 11টা 12টা অবধি ওই সিদ্ধি ফিদ্ধি খেয়ে ওকে, একজন আরেকজনকে ফেস করতো না, এটা মেনটেন করা হতো। এখন তো সব, সেই আড্ডাটা কতটা পাল্টে গেছে। মানে আমি তোমার কাজের ক্ষেত্রে ব্যস্ততা এটা বলছি না, আমি বলছি সেই আড্ডার যে কোয়ালিটি কোথাও একটা আমার মনে হয় খুব সেটা হারিয়েছে। সেই আড্ডাটা তুমি দেখতে পাও অন্যরা মারছে, নতুন জেনারেশন, মানে পিএফ গ্র্যাচুইটি বাদ দিয়ে, পিএফ গ্র্যাচুইটি বা পিএনপিসি এটা বাদ দিয়ে যে আড্ডা, যার মধ্যে থেকে কত ইনফরমেশনস বেরিয়ে আসে, ভালো। অ্যাকচুয়ালি আমি তো গভীরভাবে বিশ্বাস করি যে গুড ফ্রেন্ডস মেক এ ম্যান। তোমার যদি ভালো বন্ধু বান্ধব থাকে যারা খুব ভালো জ্ঞানী গুণী, তাদের সঙ্গে তুমি আড্ডা মারলে কিন্তু লাভ হবে, আমার নিতে পারবো তো। হ্যাঁ, আর আড্ডায় ছিল হচ্ছে সেই এক্সচেঞ্জ অফ থটস। বাবা বলতেন, আমার বাবা, তিনি বলতেন, দেখ রবি ঠাকুরকে সকলে বলে যে সব বিষয়ে তার এত বিদ্যা কী করে হলো, এত জ্ঞান কী করে হলো। তার কারণ কি জানিস তো? তোর বন্ধু বান্ধব হচ্ছে কারা, পাড়ার ফচকে টুলু, এরা সব বন্ধু বান্ধবদের সঙ্গে। আর রবীন্দ্রনাথের বন্ধুকে ছিল জগদীশচন্দ্র বোস, তার সঙ্গে উনি 1 ঘন্টা আড্ডা মেরে বিজ্ঞানে যা জানতেন তো 6 বছর লাগবে বই পড়ে সেটা জানতে। এটা ঘটনা। তো আড্ডার হচ্ছে এখানে এফিকেসি। মানে এটা কি মনে হয় তোমার, কেন পাল্টালো? শুধু কি অর্থের প্রয়োজনের জন্য বাড়লো বলে মানুষের অর্থের প্রয়োজন? হ্যাঁ, এখন তো বললাম, এখন হচ্ছে যে তুমি কত রোজগার করতে পারো, এটাই সবচেয়ে বড় বিষয়। এই যে তোমাকে আমি সিরিয়াসলি কেন আরও বেশি প্রশ্ন করছি, সিম্পল লিভিং, এই যে তুমি একটু আগে বললে নানান মানুষের কথা, তুমিও সেখানে সেটাই মেনটেন করছো এখনো, সিম্পল লিভিং। এখন তো এটার বড় অভাব ঘটে যাচ্ছে। মানে আমি শুধু অভিনয়ের ফিল্ডে বলছি না, সিম্পল লিভিংটাই হয়তো আমার একটা অহংকারের প্রকাশ, এটাও হতে পারে, এটাও হতে পারে। হ্যাঁ, আমি কিন্তু পারে না, আমি সে কথা বলছি না। তবে সিম্পল লিভিং মানে মাটি থেকে পাটা যদি উঠে যায় তাহলে তো তুমি অভিনয় করতে পারবে না। আমি যেমন ছেলেকে বলি, শোন, বাজারে যেতে হয়, জানিস তো, বাজারে যেতে গিয়ে আমি তকরের সঙ্গে কথা বলি, মাছালার সঙ্গে গল্প করি, তার থেকে অনেক কিছু আহরণ করতে পারি। এইটা কিন্তু আমি প্রয়োগ করতে পারি যখন আমি অভিনয় করতে দেখছি। ঠিক জীবনে এই প্রয়োগগুলো, অভিনয় জিনিসগুলোর প্রয়োগটা
জীবনধর্মী নাটক বা অভিনয়ের ক্ষেত্রে এটা খুব কাজে দেয়, তবে ওর পক্ষে সম্ভব হয় না, স্বাভাবিক সেটা। ওর যে জায়গায় পৌঁছে গেছে না, সম্ভবই হবে না। সম্ভবই হবে না এটা। কিন্তু মানুষ তো আমাদের মানুষ তো এটাও খুব আমার অদ্ভুত লাগে যে ওই আবার ঘুরে ফিরে আবার একটা জায়গা আসবে যে মানুষ কবে শিক্ষিত হবে আমাদের দেশ। হ্যাঁ, এইটা কিন্তু আমার খুব একটা দুঃখের বিষয়। মানে লোকে বলে যে ভালো বাংলা ছবি তৈরি হচ্ছে না, কোথায় গেল সেই সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক। ঠিক, এর ক্ষেত্রে দুটো বিষয় আছে। এক হচ্ছে বাইরের যে আন্দোলন, মানুষের যে আন্দোলন, সেখান থেকেই কিন্তু প্রতিভার সৃষ্টি হয়। তার সঙ্গে সেখানে যদি পুরোটা ব্যাপারটা ব্লান্ট হয়, তাহলে মানুষও ব্লান্ট হবে, তাদের শিল্পকর্মও ব্লান্ট হবে। সবচেয়ে বড় বাংলায় হচ্ছে কখন স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতার যুদ্ধ চলছে, তখন এত সাহিত্যিক, এত জ্ঞানী গুণী মানুষ, তারপরে কিন্তু পাওয়া যায় না এখন। আর তারপরে হচ্ছে এবার শিক্ষা। শুধুমাত্র মেকার্সদের দোষ দিয়ে তো লাভ নেই, যারা সবাইকে তো তৈরি হয়ে আসতে হবে যে তুমি যে সেটা গ্রহণ করবে, তুমি যে দেখছো, কোথায় তোমার সেই তৈরি হওয়াটা কোথায়? সত্যি নেই। তুমি মানে মোটা দাগের জিনিস বসে বসে দেখছো, তাই নিয়ে হয়ে করছো, আগে আমি যেতে চাই না বেশি, ঠিক আছে, আমিও সেরকম ধরনের কাজ করে থাকি। এটা অনেকে বলতে পারে না, মানে এই জায়গাটাও তো দরকার কোথাও, এই যে অনেস্টিটা, যেটা আমি করি, কিন্তু আবার আমি এটাও করি। হ্যাঁ, আমি করি, আমি দুটোই করি, না করার তো কিছু নেই। এবং আমার খুব মানে ডিসগাস্টিং লাগে। হয়তো আমি এতে পরিচিতি পেয়েছি, অর্থ পেয়েছি, সবই হয়েছে, কিন্তু মনের সেই শান্তিটা তো হয়নি। তার কারণ ওখানে কোনো ক্রিয়েশন হয় না, মানুষ কি চাইছে তার পেছনে দৌড়ানো হয়। মানুষ কি চাইছে, এই মানুষের চাওয়াটাও খুব অদ্ভুত লাগে আমার, যে যখন জানতে পারি যে মানুষ সত্যি এটা চাইছে, সেই জন্যই তো হচ্ছে, নাহলে কেন হতো? টাকা আসছে, নাহলে তো বানাতোই না, তাই না? মানুষ চাইছে, কারা চাইছে আমি জানি না, কিন্তু তুমি সেই স্যাটিসফ্যাকশনটা নাটকে এখনো পাও তো? হ্যাঁ, পাই, কিন্তু অতি সম্প্রতি আমি নাটকটা করতে পারছি না আমার শারীরিক কারণে। তার কারণ হচ্ছে যে নাটক করতে গেলে ওই যে বললাম, একটা এনার্জি, থিয়েটার এনার্জি যেটা প্রয়োজন হয়, করছি নাটক যে করছি না তা নয়, অন্যের ডাকে করছি, কিন্তু আমার দলের নাটক করতে গেলে আমার সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে আমাকে কাজ করতে হয়, সেটা আমি করতে পারবো না এখন। আর এই বয়সে আমি করতে পারবো না, অন্যদের হাতে ছেড়ে দিয়েছি, তারা যদি করতে পারে করবে, কোনো আমার আপত্তি নেই। কিন্তু আমার পক্ষে এত বছর বাদে এই বয়সে পৌঁছে আর সেটা করা সম্ভব। বেশ, একদম শেষের দিকে যাই। তোমার এখনও নিশ্চয়ই একটা স্বপ্নের চরিত্রের কথা ভাবো, বা এরকম একটা কিছু করতে পারলে ভালো হতো, এটা সবার থাকে অভিনেতাদের। তোমার কিছু মনে হয় যে অমুক একটা চরিত্র, এইটা যদি আমি করতে পারতাম একটু? না, একটাই দুঃখ হয় যে যখন আমি মনে হচ্ছে যে অভিনয়টা একটু বুঝতে পারছি, একটু করতে পারছি, তখন দেখা যাচ্ছে চরিত্রগুলো আমার হাতে বেরিয়ে যাচ্ছে, বয়সের কারণে বা আমার নিজের শারীরিক দক্ষতার কারণে আস্তে আস্তে সেগুলো বেরিয়ে যাচ্ছে। আমাকে এমন চরিত্র অফার করা হচ্ছে যে চরিত্রগুলোতে হয়তো খুব একটা কিছু করবার নেই, কিন্তু তার মানে আমি ছেড়ে দিচ্ছি না, তার মধ্যে আমি চেষ্টা করব এমন কিছু করতে যাতে লোকের চোখে পড়ে, পরিচালকের চোখে পড়ে। এর মধ্যে তোমাকে দেখলাম একটা খুব ভালো ছবি, যেটা আমার খুব ভালো লেগেছে, ছবিটা শেষ পাতা। আচ্ছা, খুব ভালো লেগেছে আমার ছবিটা, অনেকদিন পর একটা ভালো ছবি লাগলো। অতনু ঘোষ, খুব সুন্দর ছবি। এবং আমিও সম্প্রতিকালে আমার সৌভাগ্যই যে আমি অনেক ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি, অনেক ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি। অতনু ঘোষ যাদের নাম করছি না তারা ভাববে যে না সেটা নয়, খারাপ না, তারাও ভালো, কিন্তু অতনু ঘোষের সঙ্গে কাজ করতে গিয়ে যখন আমাকে ব্রিফ করছে ক্যারেক্টারটা, তখনই বুঝলাম যে অনেকদিন বাদে একটা লোককে পেলাম যে আমাকে এইভাবে বুঝিয়ে দিচ্ছে চরিত্রটা কি হবে না, তার সব ছকা আছে। আমরা সিরিয়ালে অভিনয় করি, সেখানে তো কেউ আমাদের কিছু শেখায় না, কিছু বলে না, কারণ তারা নিজেরাও জানে না এই সেন্সে যে গল্প কোথায় যাবে সেটা নির্ভর করছে ওই টিআরপির উপর। আর শুনেছি নাকি স্ক্রিপ্ট এরমও হয় 1 ঘন্টা আগে আসলো, 15 মিনিট আগে হাতে আসলো, এরমও হয়, তাতে পারফর্ম করা যায় আর কি। এটাই আমার প্রশ্ন, মানে বারবার মেশিনের মতো হয়ে গেছে যে স্ক্রিপ্ট পড়বার টাইম নেই। মেকআপ করতে বললো, আমরা বলে দিচ্ছি কেন নিয়ে সময় নেই, আমাদের টাইম নেই, মেকআপ করতে হবে, চলো বাহ, তাতে যা অভিনয় হয় তাই হবে। কিন্তু আমি আমাদের অভিজ্ঞতা দিয়ে হয়তো একটু কিছু করে দিতে পারি, কিন্তু যা করতে চাই তা তো করতে পারি না। এটা তো নতুনদের ক্ষেত্রে আরো অসুবিধার, যারা সবাই এসছে হয়তো, তাকে যদি 10 মিনিট আগে স্ক্রিপ্ট দেওয়া হয়,
না, সে তো নার্ভ ফিল করবে, তার তো নার্ভ ফিল করে যাবে, তাই না? একদম নার্ভ ফিল। তবে যে রেটে মানে পপুলার হয়ে যাচ্ছে এই ছোট স্ক্রিন, তাতে করে বড় স্ক্রিনের কপালে দুঃখ আছে। কারণ দেখো, ইতিহাসকে অস্বীকার করতে পারবে না, ইতিহাস সামনের দিকেই চলবে, পেছন দিকে কখনো হারবে না। প্রফেশনাল বোর্ড উঠে গেল, গ্রুপ থিয়েটার রইল। গ্রুপ থিয়েটার থেকে দেখো এই যে সিনেমা এলো, সিনেমার থেকে ওটিটি এলো, ওটিটির থেকে আরো কি কি সব এসছে। এবং আমার মনে হচ্ছে কালের নিয়মেই যেটুকু সম্ভব, আগে আমরা অনেক মানুষ মিলে একটা হলে বসে 300 লোক মিলে বসে একটা সিনেমা দেখতাম, তাদের একসঙ্গে প্রতিক্রিয়া হতো। এখন যে যার হাতে একটা ছোট্ট মোবাইল, তার মধ্যে সে দেখে। আমি দেখি না, আমার ভালো লাগে, কিন্তু হচ্ছে এটা, এটাই হচ্ছে। ছোট স্ক্রিনে দেখছি এবং মানুষকে আরো ইন্ডিভিজুয়ালিস্টিক করে দিচ্ছে। ওই যে একসঙ্গে বসে সিনেমাটা দেখে সবাই মিলে একসঙ্গে ও করে হেসে উঠলো, কিংবা সকলে মিলে চোখ মুছছে, এর যে একটা আলাদা অনেকের সঙ্গে কাজ করার সঙ্গে একটা ব্যাপার রয়েছে। বেরিয়ে চায়ের দোকানে দুটো আলোচনা ওটা নিয়ে আলোচনা নেই, কারণ আমি যা দেখছি সেটা শুধু আমিই দেখছি, আমার স্ত্রীও দেখছে, কারণ তার সেই গাড়ি চলেছে অন্য একটা কিছু দেখছে, একসঙ্গে বসে দেখা হচ্ছে। একদম একদম। তো এই জিনিসটা কিন্তু কিছু করার নেই, এটা হচ্ছে বিজ্ঞান, তো এইভাবে এগিয়ে যাচ্ছে আর কি সময়ের সঙ্গে সঙ্গে। আবার কি বলতো, কোথাও একটা ভালো দিক মনে হয়, কোথাও একটা যারা দেখার একসাথে বসে দেখবে, কিন্তু কারণ এখন এই ছোট ডিভাইসে যেটা দেখা যায়, ওটা টিভিতেও দেখা যাচ্ছে, তারা দেখছে, কিন্তু ওই জিনিসটাই টিভিতে দেখছে, মানে মোবাইলের জিনিসটাই টিভিতে দেখতে পাচ্ছি, এটা একটা। আর হচ্ছে যাদের উপায় নেই, মানে ধরো ইন্ডাস্ট্রি সো কল্ড, তার কাজ হয়তো ভালো লাগছে না, তার ধ্যান ধারণা ভালো লাগছে না, সে ভাবছে নিজে আমি কিছুটা বানাবো, সে কিন্তু করে ফেলছে। হ্যাঁ, না, নো ডাউট। আমি এই যে শর্ট ফিল্মের কথা বলছি তোমাকে, আমি প্রচুর শর্ট ফিল্ম অফার আসে, করেওছি। এখনো আমার অন্তত খান পাঁচে কাছে যার ডাবিংই করা হয়নি। ওকে, তো এরকম অবস্থা হয়ে আছে, সময় করতে পারছি না। কিন্তু আমার মনে হয় যে একটা ছবি করতে গেলে তো কম করে 5 কোটি টাকা লাগবে। একটা ইয়াং ছেলে যার চোখে অনেক স্বপ্ন আছে, সে 5 কোটি টাকা জোগাড় করতে পারছে না, কিন্তু সে বাবাকে বলে 3-4 লাখ টাকা জোগাড় করে দিতে পারে, বন্ধু বান্ধব মিলে একটা কাজ করলো। এই যে তার শিক্ষাটা হলো, সে হয়তো সেখান থেকে পর স্টেপ নিতে। এইটাই হচ্ছে। আমি একজনের কথা শুনলাম, ওইটাতেই কাজ করে, যে সাহির রাজ আমার খুব চেনা পাড়ার ছেলে আমাদের। হ্যাঁ, খুব ডেডিকেশন আছে, মানে ও তো একটু যে চরিত্রটা করেছে তুমি দেখেছো কিনা জানি না, কিছুটা হ্যান্ডিক্যাপ্ট। এই হ্যান্ডিক্যাপ্ট সিচুয়েশনটা যখন ঢুকছে, অনেকক্ষণ সময় নিয়ে চেষ্টা করে ঢুকলো, এবার যখন ও বলো কাট বলে দিল, তারপরে কিন্তু বেরোতে পারছে না, ওখানেই আছে না, টেকিং টাইম। ওখান থেকে বেরিয়ে আসতে গিয়ে ওর সময় লাগছে, কি করে কেন হচ্ছে লাগছে আমি জানি না, তার মানে ও কৃত্রিমভাবে কিছু করছে না। প্লাস শুনছিলাম ও মশা কামড়াচ্ছে, যা করছে ও বলছে এরকমই থাক, মানে নেই হয়তো, লোক হয়তো পাগল বলবে ওকে, কিন্তু একটু ভালো কাজ করতে গেলে একটু পাগলামির দরকার আছে। এই কথাটা একদম আমি মানি, একদম মানি, পাগলামির দরকার আছে। মানে পাগলটা শুনতে পেলেও ভালো লাগে। খুব হিসাবী মানুষরা এটা ঠিক বুঝবে না, কিন্তু খুব ভালো লাগলো। আমার ছেলে যখন চাকরি ছেড়ে দিয়ে সিনেমা এলো, সেও তো একটা পাগলামি, অত বড় চাকরি করতো, আমি ওই চাকরি করতাম, চাকরি ছেড়ে দিয়ে চলে গেলাম, সেও তো পাগলামি। একদম, শুধু বউকে বলতাম, এইগুলো তো কেউ বুঝবে না, ঘরের লোকেরা বুঝবে। কত টাকা পেলে সংসারটা চলবে বলো তো দেখি। তা বললাম এটা বোধহয় রোজগার করতে পারবো, চল ছেড়ে দিই চাকরিটা, অত ভালো চাকরি, ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই। মানে আমি নেহাত তোমার সাথে কথা বলছি, আবির দাকে নিয়ে বিশেষ কথা বলছি না, উল্টে মানে না ভেবেই বলছি না আর কি, মানে ভেবেই বলছি না, না ভেবেই না, বিশেষ করে বলছি না যে এন্টিটি আলাদা আমার কাছে। না না, আই অ্যাপ্রিশিয়েট, মানে আমার কাছে যারা আসে, আমাকে কোথাও নেমন্তন্ন করলো যে এরকম আপনি একটু আমাদের চিফ গেস্ট হবেন, আমি গিয়ে প্রথমে জিজ্ঞেস করি আপনারা কি আমাকে ডেকেছেন না আবির চ্যাটার্জির বাবাকে ডেকেছেন? এইটা খুব ইম্পর্টেন্ট, খুব, কারণ আমাকে ডাকলে এক জিনিস, আর ওর বাবা হিসেবে ডাকলে আর জিনিস, একদম ক্ষতি আপত্তি নেই কিছু, কিন্তু হচ্ছে, কিন্তু আমিও প্রীত হই, কিন্তু সেটা জানার দরকার খুব, কারণ যে তার সঙ্গে আমি তার সঙ্গে কথা বলবো, কত ছবির অফার আছে, দাদা একটা ছবি করবো, তুমি করছো, তোমার একটা রোল আছে, ভালো রোল, আর কি, আর আবির দেখেও একটু চাই, আচ্ছা কথা বলে নিও, আপনি একটু বলুন না কিছু, একদম। এই বিষয়টা হচ্ছে আমি কিচ্ছু বলবো না, তখন তোমরা তার ম্যানেজারের সঙ্গে কথা বলো, অবভিয়াসলি না বলবে, ও না কিছুতেই রাজি হবে না, সেটা তো ও তো করলোই না, ওটা আমার কাছেও
এইটা একদম প্র্যাকটিক্যাল, যে তার মানে ওটার জন্যই এটা এসেছিল। হ্যাঁ, এই যদি আবিরের বাবাকে নিয়ে যদি আবিরকে ধরে নেওয়া যায়, কি অদ্ভুত না, মানে তোমার আর খারাপ লাগারও জায়গা নেই এখন হয়ে গেছে হচ্ছে মজা, একটু হেসে নিলে উড়িয়ে দিলে। একদমই তাই। তাও বেশ দারুণ লাগলো, মানে এত জিনিস শুনলাম আমি। তোমার এমনি আড্ডা মেরে কেমন লাগলো? আমার তো এই ধরনের আড্ডা খুব ভালো। চার একটা দরকার ছিল না? তুমি আরেকটুখানি চা এখানে, তুমি না আরেকটা বলবো? না আচ্ছা না না। এইবার হচ্ছে আমাদের একটাই প্রশ্ন শেষের দিকে থাকে, সেটা হচ্ছে চ্যানেলের নাম হচ্ছে ভেলকি। ভেলকি, ভেলকি, এই ভেলকি শব্দটাও তো সেই মানে হারিয়ে যাচ্ছে কিরকম। তোমার কাছে ভেলকি অর্থ কি? ভেলকি তুমি বলবে ভেলকি মানে তো ভেলকি, আসলে এখনকার অনেকে বলতে পারে না। তোমরা কি ইংরেজিতে ভেলকি? না, বাংলায় ভেলকি। মেটল খুব চমকপ্রদ কিছু। তাই, একদম তাই, ম্যাজিক ট্রিক, চমকপ্রদ কিছু। এবার তোমার লাইফের শুরু থেকে শেষ যদি এখন অবধি ভাবা যায়, সব থেকে বড় ভেলকি কি? সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। আমি কোনোদিনও ভাবিনি যে আমার এত বয়স হয়ে যাবে। সেই বয়সটা হয়ে গেল, কি করে হয়ে গেল আমি জানি না। কারণ আমি এখনো দেখি যে আমার কন্টেম্পোরারি যারা, তাদের তুলনায় আমি কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ আছি। কিন্তু আমি নিজে ভেতর জানি যে বয়স আমাকে ছুঁয়ে ফেলেছে, এবং এবার আমার ন্যাচারাল দিকের মধ্যে পড়ে গেছে আমি। এইটা একটা বিরাট ভেলকি, মানে যতই যাই তরপাই যাই কিছু করি না কেন, আলটিমেটলি সারেন্ডার করতে যাচ্ছি। মানে সেই জোয়ান হওয়ার ওইটা যদি পাওয়া যেত সত্যি, এখন যদি পাওয়া যেত তো কোনো কথা নেই। ঠিক আছে, আপনার প্লিজ দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, এটা বলতে হচ্ছে আজকাল। আজকের মতো এই থাক, আড্ডা আমাদের মোটামুটি শেষ, যদি চা নেওয়া যায় দেখি।